দিনকে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশেষ সভার উপস্থিত সভাপতি সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শ্রদ্ধেয় বড় ভাই জনাব গাজী মোহাম্মদ সুজাউদ্দিন ভাই, উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ম মহাসচিব, চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, আমাদের চট্টগ্রাম 4 আসন থেকে দানের শীষের মনোনীত প্রার্থী জননেতা অধ্যাপক আসলাম চৌধুরী FCH, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সীতাকুণ্ড উপজেলার সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ফরিদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জালালউদ্দিন দুলাল, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত কাউন্সিলর শামসুল আলম আজাদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা সোনাচুরি ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান চৌধুরী নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা যুব দলের সভাপতি কাজী সেলিমউদ্দিন সহ আজকের এই সভা উপস্থিত বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদক এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আসলে উপস্থিত হয়েছি এই মত বিনিময় সভার মাধ্যমে এই চট্টগ্রাম 4 অঞ্চলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে কীভাবে আমরা কাজ করব। প্রত্যেকটা এলাকায় আপনারা জানেন বিগত 3রা নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করার পূর্বেও কেন্দ্রের নেতৃবৃন্দের সাথে যতবারে আমরা দেখা হয়েছে বা কথা বলেছি, প্রত্যেকটা সময় আমরা আসলাম ভাইয়ের নাম আমরা কেন্দ্রে উপস্থাপন করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম অক্টোবরের 18 তারিখ সম্ভবত আমাদের যে আসলাম ভাইয়ের সাথে আমরা কথা বলার জন্য বারবার চেষ্টা করতেছি, কিন্তু আসলাম ভাই ফোন ধরতেছে না। এই জন্য তোমাকে ডেকেছি, কি করা যায়। সেদিন মাহবুবুর রহমান শামীম সহ আমরা আরো কয়েকজন নেতৃবৃন্দ ছিলাম। আমি ওনাকে বলেছি যে আসলাম ভাইয়ের বাড়িতে গিয়ে হলো আপনি ওনার সাথে কথা বলে আপনার একটা সিদ্ধান্ত। পরবর্তীতে মনে হয় উনি আমাদের মিরাশরায় একজন নেতা জনাব ফখরুল ভাই ওনাকে ফোন করেছে, যে বলে যে ফখরুল ভাই তো আসলে ঢাকা থেকে আসলাম ভাইয়ের সাথে থাকে, ওনাকে একটা ফোন দিই। পরে উনি ফোন করার পরে বলে যে আসলাম ভাই ফিশ পিজার বাড়ি আছে। তখন মাহবুবুর রহমান শামীম ভাই আমাদের থেকে বিদায় নিয়ে উনি ফিশ পিজার বাড়ি গিয়ে আসলাম ভাইয়ের সাথে কথা বলেছে। এর পরবর্তীতে আমার সাথে আর কথা হয়নি। আসলাম ভাই যখন দেশের বাইরে চলে যায়, 25 তারিখ আমাকে গুলশান অফিস থেকে ফোন দেয় পরের দিন গুলশান অফিসে যাওয়ার জন্য। পরে আমি বললাম জন্য বলে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কথা বলবে সবার সাথে। আমি সর্বপ্রথমে আমি ফোনটা করেছিলাম আমাদের আহ্বায়ক ডাক্তার কমল বদলকে, যে ভাই এই অবস্থা, গুলশান অফিস থেকে ফোন দিল ঢাকায় যাওয়ার জন্য, কি করবো। কলেজে কি ব্যাপারে আসলে তো বুঝি না কি ব্যাপারে, আমি তো বললাম আমি নিজেও জানি না, আমাকে ফোন দিল। পরবর্তীতে মাহবুবুর রহমান শামীম আমাকে আবার ফোন দিয়েছে যে কালকে গুলশান অফিসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সবার সাথে কথা বলবে।
আমি এরপর আমাদের রবিউলকে ফোন দিয়েছিলাম, পরবর্তীতে আসলাম ভাইকে ফোন দিলাম, দেখি যে উনি নেটের বাইরে, ওনাকে একটা মেসেজ দিলাম যে গুলশান অফিসে কালকে যাওয়ার জন্য বলেছে। উনি আমাকে, উনি নেটে ছিল না, পরবর্তীতে নেটে এসে উনি একটা মেসেজ দিয়েছে যে ওকে যাও। আসলে ওখানে কারোর সাথে আলাদা কথা বলার কোনো সুযোগ ছিল না। চট্টগ্রাম বিভাগ এবং রংপুর বিভাগের সকল নেতারা উপস্থিত ছিল। এভাবে বিশাল হল রুমের মধ্যে সবাই বসছে, তারেক রহমান একটা আবেদন বক্তব্য দিয়ে সবাই যার যার মধ্যে চলে গেছে। এতটুকুতে শেষ। পরবর্তীতে আমাদের আসলে কারোর সাথে আমার যোগাযোগও নেই। পরবর্তীতে যখন 3 তারিখ আমার নাম ডিক্লেয়ার করা হলো, আমি প্রথমে আসলাম ভাইকে ফোন দিয়েছিলাম। আসলাম ভাই ধরনের পরবর্তীতে আমি রবিউলকে বললাম, আজ রবিউল তুমি কি বলে যে আমি তো 20 পিজার পারে আসলাম ভাইকে তো ফোন দিলাম, ধরলো না। পরবর্তীতে আমি আবার আসলাম ভাইকে ফোন দিলাম, উনি আর ধরে নাই। দেখ আমি আর ফোন দিই নাই। এর পরবর্তীতে আসলে যেটা ঘটনা হয়েছে সবাই আপনারা জানেন। আমি খসরু ভাইয়ের সাথে আলাপ করেছি এবং মাহবুর রহমান শামীমের সাথে কথা বলেছি। ওনারা বলে দল যেহেতু তোমাকে নমিনেশন ডিক্লেয়ার দিছে, তুমি কাজ করো, পরবর্তীতে দেখা যাবে। যা কর্মকাণ্ড যখন আমরা শুরু করেছি, বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, আমরা কাজ করেছি। প্রত্যেকের প্রতি আমাদের একটাই নির্দেশনা ছিল, আমরা দানের শীষের পক্ষে কাজ করব, কিন্তু কোনো প্রকারের বিদ্বেষমূলক বা কটূক্তিমূলক কোনো কথা আমরা বলবো না কারো বিরুদ্ধে। আমাদের প্রত্যেকটা যারা যে সকল নেতৃবৃন্দ আমাদের সাথে সম্পৃক্ত ছিল তাদের প্রতি আমাদের একটাই নির্দেশনা ছিল। পরবর্তীতে যখন 20 তারিখ আসলো, 20 তারিখের পরে আসলাম আমাকে একটা মেসেজ দিল। মেসেজ দেওয়ার পরে উনি আবার ফোন দিয়েছে, আমি ফোন রিসিভ করে ওনার সাথে কথা বলেছি। উনি আমাকে ওনার ওখানে যেতে বলেছে, আমি ওনাকে যাবো বলেছি। পরবর্তীতে আমি যখন চিন্তা করলাম, অসংখ্য নেতা কর্মীদের সাথে একত্রে নিয়ে কাজ করেছি, এখন আসলাম ভাইয়ের ওখানে আমি যাব, আসলাম ভাইয়ের ওখানে যাতে আমার কোনো সমস্যা নেই। আমি ওনাকে বলেছি যে আমি আজকে না কালকে আসবো। আমি একটা জিনিস চিন্তা করেছি, আসলাম ভাইয়ের ওখানে যেতে তো আমার কোনো সমস্যা নাই বা আপত্তিও নাই, কিন্তু আমি যাদেরকে নিয়ে এতদিন কাজ করেছি সবাই আমাকে বলবে যে আসলাম ভাই ডাকছে, আপনি চলে গেলেন আমাদেরকে ফেলে। এই কারণে আমি আর যাই নাই। চিন্তা করলাম চট্টগ্রামে এসে সবার সাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা আসলাম ভাইয়ের সাথে যে কোনো টাইমে যে কোনো জায়গায় বসে দেখা করে কথা বলার মাধ্যমে আমরা আমাদের কাজ করব। 24 তারিখের পরও উনি আমাকে একটা মেসেজ দিয়েছে, আমি অতটুকুতে রয়ে গেছি। এর মধ্যে আমি আর ঢাকা থেকে আসিও নাই, আমি আমার মতো ঢাকায় রয়ে গেছি। আমি যখন ঢাকা থেকে আসছি, নেতা কর্মীদের যাদের সাথে দেখা হয়েছে আমি প্রত্যেকের সাথে আলাপ আলোচনা করেছি। আলাপ আলোচনার মাধ্যমে ওনারাই আমাকে বলেছে যে ঠিক আছে, আপনি যে সিদ্ধান্ত নেবেন আমরা সবাই একমত, আমাদের কোনো আপত্তি থাকবে না। তো সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের সাথেও আমি আলোচনা করেছি। এর পরবর্তীতে জাহাঙ্গীর ভাই এবং আনোয়ার ভাই দুইজনে আমাকে ফোন দিয়েছে যে আসলাম ভাই আমাদেরকে দায়িত্ব দিয়েছে আপনাদের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের নির্বাচনী কর্মকাণ্ডগুলো শুরু করার জন্য। আমি বললাম যে আমার কোনো আপত্তি নেই, আমি সবার সাথে আলাপ করছি, সবাইও একমত, আমরা সবাই একটা আলোচনার মাধ্যমে কিভাবে নির্বাচনী কর্মকাণ্ডগুলো শুরু করা যায়। যা পরে আমরা মনে হয় 30 তারিখে বসার কথা ছিল। 30 তারিখে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর আসার পর আমাদের সর্বপ্রথম আনোয়ার ভাই ফোন দিয়েছিল, বলে যে ভাই ম্যাডাম তো মারা গেছে, সবাই তো এই শোকের মধ্যে আসতে আমরা বসা ঠিক হবে, আমি যেটা আপনারা সিদ্ধান্ত নেন আমার কোনো আপত্তি নেই। তখন উনি বলে যে দেখি আমি আসলাম ভাইয়ের সাথে কথা বলে তার কারণে আজকে থেকে একদিন দুদিন পরে বসে সেটাও করতে পারেন। পরবর্তীতে জাকির ভাইয়ের সাথে কথা বললাম, জাকির ভাইয়ের সাথে কথা বললাম, যাক সেই কারণে 30 তারিখে আর আমাদের বসা হয় নাই। গত পরশু জাকির ভাই আবার ফোন দিয়েছে বসার জন্য, আমাদের যে দিনের তারিখ করেন আমার কোনো আপত্তি নেই। প্রত্যেকটা ইউনিয়নের দায়িত্বশীলদেরকে বলে দিলে ওনাদের মতো উপস্থিত হবে। সেই কারণে আজকের এই মূলত বসা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা তৃণমূল পঞ্চায়েত থেকে করেছি। আমাদের পূর্বে এলকেসিডি সাহেব আমাদের এখানকার প্রতিনিধি ছিল, ওনার সাথেও কাজ করেছি। আসলাম ভাইয়ের সাথে সম্পৃক্ত হওয়ার পর থেকে সবসময় আসলাম ভাইয়ের নেতৃত্বে আমরা কাজ করেছি। যে সিচুয়েশন হয়েছে আসলে মূলত সেটা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমি আসলাম ভাই যখন বারবার ইয়ে করতেছে, আমি এর মধ্যেও আরো কয়েকবার আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দের সাথে দেখা করেছি যে আমার এখন করণীয় কি। বিশেষ করে আমির খসরু মাহমুদ চৌধুরী প্লাস মাহবুর রহমান শামীম, আমি টাইম টু টাইম যোগাযোগ করেছি। ওনাদের একটাই কথা, নির্বাচনে নমিনেশন দিয়েছে, জয়লাভ করার জন্য যেটা যেটা করা দরকার ওটা করো, এরপরে তোমার কোনো করণীয় নেই। আসলাম ভাই যখন মাঝখানে একটা মিটিং করছিল তখন আমি ওনাদেরকে বলেছি, দেখেন দলের মধ্যে পাঠ করে লাভ নাই, আপনারা একটা সিদ্ধান্ত দিলে আমি আমার সিদ্ধান্ত নিই, কিন্তু ওনাদের সিদ্ধান্ত ছিল এটা, যার কারণে আমরা আমাদের কাজ করেছি। সর্বশেষ পর্যায়ে যেটা হয়েছে তারপরে আমরা সেটাকে মানে নিয়েছি। আমরা চাই, যেহেতু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন যে সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্তের সাথে আমরা একমত থাকবো, এটাই আমাদের আদর্শ। কারণ আমি আমার নির্বাচনী কর্মকাণ্ডে যেখানে গিয়েছি, যারাই প্রশ্ন করেছে আমি প্রত্যেককে বলেছি যে প্রার্থী পরিবর্তন হলে কি করবেন। আমি প্রত্যেককে বলেছি প্রার্থী পরিবর্তন হলে যখন যে প্রার্থী তার জন্য আমরা কাজ করবো, প্রয়োজনে আপনি প্রার্থী হলে আপনার জন্য কাজ করবো। যেহেতু আমি বিএনপি করি, বিএনপি না করলে সেটা আলাদা জিনিস। সুতরাং এই পর্যন্ত ছিল। এখন অনেক নেতৃবৃন্দ বলেছে, হয়তো অনেক নেতৃবৃন্দ বলে নাই, প্রত্যেকের একটা বক্তব্য যে বিভিন্ন এলাকায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ঘটনাগুলো দায় দায়িত্ব কে নিবে। আমরা সেই কারণে বলেছি যে আপনারা আসলাম ভাই আজকে ওনার সামনে উপস্থাপন করেন, যেহেতু উনি সকলের অভিভাবক, উনি সেটার দায় দায়িত্ব নিয়ে উনি সেটা কাজ করবেন। যেমন এখন আমরা বসছি এখানে, অনেকে হয়তো এখানে ফেসবুকে আপলোড দিছে, এটার বিরুদ্ধে সীতাকুণ্ড বিএনপি মিডিয়া সেল নাম দিয়ে একটা দালালের সাথে বসছে, এই বিজ্ঞাপন তো জায়গা হবে না, এই কারণে এখন ফেসবুকে পোস্ট দিচ্ছে। তো এইসব দায় দায়িত্ব কে নিচ্ছে? তো সীতাকুণ্ড মিডিয়া সেল বিএনপি এটা চালায় কি? এখন আবার 4 নম্বরের যুব দলের সভাপতি সেক্রেটারি মনে রাসেল, সে একটা ইয়ে দিছে, ওই কক্সবাজারের মোদির একটা দে, আসো তোমরা আসো, শরম লাগে মনে। এইসবগুলো আসলে বিভিন্ন এলাকায়, কালকে যেমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে 2 নম্বর ইউনিয়নে, মুন্সি চেয়ারম্যানের বাইফুল আমাদের সাথে একটা ছেলে কাজ করছিল, ওকে না পাই ওর ছোট ভাইয়ের মায়েরা কিছু রাখে না, এই সালেক তারা মায়েরা মেডিকেলে পাঠাচ্ছে, ও ছেলে এখন মেডিকেলে। পরদার গার্ড একটা ছেলের মানে আমাদের পক্ষে কাজ করছিল, সালাউদ্দিন না কি নাম, ওর একটা ছোট্ট দোকান আছে, ওর দোকানটা বন্ধ করে দিছে মান্নান যাইয়া, এখানে এভাবে করতে পারবো না, আমরা যখন যা বলি সেটাই হবে। এই যদি অবস্থা হয় তাহলে মাঠ পর্যায়ে আমরা কাজ করলাম, মাঠ পর্যায়ের প্রতিক্রিয়াটা কোন জায়গায় যে পড়তেছে সেটা আসলে আমাদের দেখা উচিত বলে আমি মনে করি। যেমন বাঁশবাড়িয়াতেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আছে, নাই যে সেটা না। যাদেরকে আমরা দেখেছি আওয়ামী লীগ করতে, তারা এখন বিএনপি হয়ে গেছে। এদের মাধ্যমে যদি আসলে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করি তাহলে সেটার রেজাল্ট, এখন মনে করেন আমরা সকলে দানের শীর্ষের পক্ষে কাজ করলাম, কোনো একটা বিপর্যয়ের জন্য অনেকে বলবে তখন যে এদের কারণে আমরা আমাদের বিপর্যয়ের সৃষ্টি হয়েছে দানের শীর্ষে। আমরা তো এটা চাই না। আমরা চাই, যেহেতু আসলাম ভাই আমাদের সকলের অভিভাবক, আমাদের মনোনীত, ঘটনাগুলো ওনাকে তুলে ধরা সেটাও তো একটা আমাদের নৈতিক দায়িত্ব। যেমন মাদাম বিবিরাটে এই আপনার কনফিডেন্সের সামনে আমাদের কয়েকজন কাজ করেছে লেদু, তারা তাদেরকে এলাকা ছেড়ে চলে যেতে বলেছে। আর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমি ম্যাডামের জানাজা শেষে আসতেছি, আমরা হাইওয়ের মধ্যে চা খাওয়ার জন্য তারা দেখলাম ওখানে সবাই বসা, তারা বলে যে আমাদের সাথে একাত্তরে নাস্তা করে বসলাম। তারা আমরা নাস্তা শেষ করতে করতে তারা বলে যে আপনারা তো নাস্তা শেষ করতে, আমরা চলে যাচ্ছি, চলে যাবো। ইন দি মিন টাইম ওখানে মোস্তফা অবশ্য আমি দেখি নাই, মুরসালিন, জাহেদ এরা ঢুকছে। এরা মনে হয় আমাদের থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় ওদেরকে দেখা করতে গেছে, আর 2-3 দিন পরে তারা বলছে। তো একটা ছেলে রুবেল না কি নাম মনে হয়,
বললো যে আজকে আমাদের সৌভাগ্য, এদিকে সালাউদ্দিন ভাইকারও ফাইলাম, ওই পাশে এই পাশে আপনাদেরকেও ফাইলাম। ফট করে তাদেরকে যেসব আচরণ সেখানে হাই ইউনিয়নের মধ্যে পড়ছে, এই ছেলেমেয়েগুলো ওখানে একটা অতবড়রা অলরেডি বেজে গেছে, মনে করছে সেটারে সামাল দিছে, এখন মনে করেন ওর মারে ধরে গালি দিতেছে। এই যদি অবস্থা হয় তাহলে এখন নেতা কর্মী যারা আছে তাদের অনেকে হয়তো বলছে, অনেকে বলে নাই, যে তাহলে পরবর্তীতে আমাদের কি হবে। আমরা সবাই বিএনপি করি, বিএনপির সাথে ছিলাম, আছি, থাকবো, কিন্তু আমরা আসলাম ভাইয়ের জন্য কাজ করব। কিন্তু কিছু ব্যক্তি এসে বলবে তুমি দালাল, তুমি এখান থেকে চলে যাও। এখন এই যে কাশেম জুট মেলের ওখানেও একটা দুটো ঘটনা ঘটছে, জোরাম দলের ওখানেও একটা দুটো ঘটনা ঘটছে, তারপরে এই যে পৌরসভাতে কয়েকটা জায়গায় ঘটনা হয়েছে যে এখানে আমরা যা বলি তা হবে, তোমরা এলাকা ছেড়ে চলে যাও। এই যদি হয় অবস্থা, তাহলে আমরা প্রত্যেকে যত এটার মাঠ পর্যায়ে প্রভাবটা কোথায় গিয়ে পড়বে। তাই আমি আজকে প্রত্যেকের পক্ষ থেকে আপনাকে অনুরোধ জানাবো, সীতাকুণ্ডের 1 নম্বর ইউনিয়ন থেকে আপনার 10 নম্বর ইউনিয়ন পর্যন্ত প্রত্যেকটা কিছু আপনার নগদর্পণে আছে। এই যে আকবর সাথে একটা ঘটনা, সেখানেও কয়েকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে। একটা জিনিস তো এই যে এখানে আমাদের যুব দলের মহিউদ্দিন আছে, মহিউদ্দিনের একটা জায়গা আছে, জায়গাটা আপনার ফেস্টুন দিয়ে দখল করে বলতেছে যে এই জায়গা তুমি আর আজকে থেকে তোমার কর্তৃত্ব থাকবে না, এই জায়গা আমাদের দখলে চলে আসছে। নল আকাশের সেটাই তার জায়গাটাকে দখল করে দিয়েছে, তাও আপনার ফেস্টুন দিয়ে শেষ ছবি ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর জন্য আমি মনে করি কারা করতেছে সেটাও আপনি জানেন, কারণ এখানে তৃণমূল থেকে শীর্ষ পর্যন্ত সবগুলোর অবস্থান আপনি জানেন। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে শক্তিশালী অবস্থান সীতাকুণ্ডে, সেই অবস্থানটাকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে অনেকাংশে অনেক জায়গায় পার্ট ছিল, সীতাকুণ্ডে কোনো পার্ট ছিল না, যদিও নেতাদের মধ্যে মতদ্বৈধতা ছিল, কিন্তু আপনি সবার নেতা হয়ে সবাইকে সবভাবে মেনটেন করে একাত্তর করে রেখেছিলেন। কিন্তু ইদানিং তারা যেগুলো করতেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সীতাকুণ্ডের যে শক্তিশালী অবস্থান, সেই শক্তিশালী অবস্থানটাকে ধরে রাখতে হবে। আমি মনে করি সেখানে আপনার আন্তরিকতার অভাব আছে, সেটা আমরা দেখি না। কিন্তু যারা এই ঘটনাগুলো করতেছে তাদেরকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, মাঠ পর্যায়ে ভোট কিন্তু মানুষের হাতে, মাঠ পর্যায়ে ভোটগুলো তো মানুষের হাতে। আমাদের একটা শ্রেণী যদি ভোট কেন্দ্রে না যায়, ঠিক আছে, দলের বাইরেও গেলাম না, দলের সাথে সম্পৃক্ত আছে, ভোট কেন্দ্রে গেলাম না, আমরা যতই কিছু করি না কেন, আওয়ামী লীগ আমলে যে ভোটগুলো হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা তো ভোট কেন্দ্রে যায় নাই। আওয়ামী লীগ তাদের নেতা কর্মীদেরকে বারবার অনুরোধ করছে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, তারা যারা নমিনেশন পাইছে তাদের দ্বারা নিগৃহীত হয়েছে, বিধে তারা ভোট কেন্দ্রে যায় নাই। ভোট কেন্দ্রের লাস্টে মানুষ শূন্য ছিল। আমরা তো চাই না যারা সারা বাংলাদেশে একরকম চিত্র সীতাকুণ্ড আর একরকম চিত্র হোক। আমরা তো প্রথম থেকে চেয়েছিলাম যেটা মাঝখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে সেটা বাদ দিলে, আমি মনে করি আপনি প্রত্যেকের বক্তব্য শুনেছেন এবং প্রত্যেকের মত, এই সীতাকুণ্ড আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা বাংলাদেশের মধ্যে যে 1 নম্বর অবস্থান, সেই 1 নম্বর অবস্থানটা ফিরে আসুক। প্রত্যেকে চায় আপনি এমপি নির্বাচিত হয়ে আগের মতো প্রত্যেককে ঐক্যবদ্ধ করে এই সীতাকুণ্ড আগের অবস্থানটা ফিরিয়ে আনার জন্য। কিন্তু এখন ব্যক্তিগতভাবে এলাকা, এখন কারোর সাথে কারো দ্বন্দ্ব আছে, সেটাকে এই জিনিসটাতে আইনি রূপ দিচ্ছে। কালকে 2 নম্বর ইউনিয়নে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটছে, পুরো পরিবার বিএনপি, লাস্টে ওরা মারার পর বলে যে তুই আওয়ামী লীগের সাথে ছিলি, এই কারণে তোরা মারছিস। এই যে অবস্থা, মাত্র কয়েকটা ছেলে, 2 নম্বর ইউনিয়নে মান্নান এবং সালেহ, 4 নম্বর ইউনিয়নে 2-3 জন, যেগুলো রিপোর্ট আপনার কাছে আগে ছিল, অন্য কেউ করতেছে না, কিন্তু ওই যেগুলো আগে চিহ্নিত ছিল বর্তমানেও তারা
মানে যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিল না তাদের মধ্যে যে সবাই করতেছে তা না, মাত্র সারা উপজেলা মিলে আমার মনে হয় 20 জন হবে না। এই 20 জনের কারণে মানে পুরো উপজেলার নির্বাচনী পরিবেশটা আমি মনে করি একটা জিনিস, সেটাও আমাদের নৈতিক পরাজয়। কোনটা? আমাদের নেতা কর্মীরা একটা অংশ যদি ভোট কেন্দ্রে না যায়, সেটা তো আমাদের একটা নৈতিক পরাজয়। যেখানে জামাতে ইসলামের সাথে আওয়ামী লীগ না থাকার কারণে জামাতে ইসলামের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনার সাথে ভোটের ব্যবধান হওয়ার কথা, তাদের জামানত না থাকার কথা, সেই জায়গায় যদি আমরা আপনাকে 10-15 হাজার বা 20,000 ভোটে জয়লাভ করলাম, সেটাও আমাদের পরাজয় বলে আমি মনে করি। একটা অংশ যদি না যায়, অবস্থা তো সেটাই ঘটবে। তার কারণ কেউ মনে করেন আমাদেরকে কিছু বললো না, সবাই আমরা আছে, কিন্তু ভোটের দিন ভোট কেন্দ্রে গেল না। এই জিনিসটা না হওয়ার জন্য আমি আসলে মূলত আপনার প্রতি যে কারা করতেছে এগুলি এলাকাওয়ারি, সেটা আপনার নতুন ফোনে আছে। আর প্রত্যেকটা এলাকায় যে নির্বাচনী কমিটিগুলো যেভাবে আপনার সুন্দর হয় সেভাবে আপনি করবেন, প্রত্যেকে বলেছে। আমি মনে করি সেটা আপনার একক দায়িত্ব। কিভাবে নির্বাচন পরিচালনা করবেন সেটা প্রার্থী হিসাবে আপনার একক দায়িত্ব। সেভাবে যেভাবে আপনি সাজান, আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনার নির্বাচনে জয়লাভ করার জন্য আমরা যেটা যেটা করার দরকার আমাদের দায়িত্ব অনুযায়ী সেটা আমরা করবো ইনশাল্লাহ। আর বাকি কথা বলবো না। আমি আবারও শুধু আপনার প্রতি অনুরোধ জানাই, সীতাকুণ্ডের অভিভাবক হিসাবে আমাদের কোনো নেতা কর্মী নিজেদের মধ্যে যাতে পাঠ না করে, প্রত্যেক যেহেতু আপনি অতীত নেতাদের মতদ্বৈধতা ছিল, কারণ নেতাদের মতদ্বৈধতা নতুন যে 3 তারিখ সৃষ্টি হয়েছে সেটা না, অনেক মতদ্বৈধতা ছিল, কিন্তু আপনি কাউকে বাইরে যেতে দেন না। আপনি আপনার মতো করে যার যার সাথে ডিল করে সেটা আপনি ধরে রেখেছেন। সেটা আপনাকে আসলে আমার বলারও অপেক্ষা রাখে না। সেই জন্য আপনি যেভাবে বলবেন সেভাবে নেতা কর্মীরা আপনার সাথে কাজ করবে এবং তাদের শীতের বিজয় নিশ্চিত করার জন্য প্রত্যেকে আজকের এই মুহূর্ত থেকে আমি মনে করি প্রত্যেকের এলাকায় যে নির্দেশনা আসবে থানার পক্ষ থেকে, সেই নির্দেশনা অনুযায়ী কাজ করার আবেদন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।